বন্ধুরা, কল্পনা করো একবার একজন নারী যার গর্ভে ৮ মাসের একটা নতুন জীবন পালছে, হাতে একটা পুরনো সিভি নিয়ে, চোখে ঘুমের থেকে বেশি আতঙ্ক, বৃষ্টির জলে ভিজে ভিজে চাকরির সন্ধানে এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে। কেউই তাকে নিতে রাজি নয়। কেউ বলে তোমার পক্ষে কাজ সম্ভব নয়, কেউ বলে বাড়িতে ফিরে যাও এবং তোমার সন্তানকে দেখাশোনা করো। কিন্তু আজ তার হাতে পড়েছে একটা প্রতিষ্ঠিত কোম্পানির ঠিকানা। সাহস সঞ্চয় করে সে সেখানে হাজির হয়েছে, রিসেপশন অতিক্রম করেছে এবং মালিকের কেবিনের দরজা খুলতেই তার নিঃশ্বাস যেন থমকে গেছে। সামনে দাঁড়িয়ে তার বিচ্ছেদপ্রাপ্ত স্বামী। সে কি তাকে এবার চাকরি প্রদান করবে, নাকি আবারও জীবনের পথ থেকে দূরে সরিয়ে দেবে? এই ঘটনার পেছনে লুকিয়ে আছে কোনো রহস্য? এটা বোঝার জন্য তোমাদের ভিডিওটি শেষ অবধি দেখতে হবে, কারণ এখানে লুকিয়ে আছে একটা অনুপ্রেরণাদায়ক যাত্রা, যা হতাশা থেকে বিজয়ের দিকে নিয়ে যায়। এর সূচনা ঘটে সকালবেলার সামান্য বৃষ্টির মধ্যে। গলির ছিন্ন ভিন্ন পথে জল জমে উঠেছে। শীতল বাতাসের ধাক্কায় পুরাতন বাসস্থানের জীর্ণ দরজা জানালাগুলোকে ঝাঁকুনি দিচ্ছে। সেই সংকীর্ণ কক্ষে একটা বয়স্ক পাখা টেনে টেনে ঘুরছে এবং নিচের কোণায় কাঠের ক্যাবিনেটে রাখা চায়ের পাত্র থেকে ধোঁয়া উঠছে। কক্ষের মধ্যভাগে একজন নারী আস্তে আস্তে নিচু হয়ে তার স্যান্ডেল পরছে। তার চেহারায় অবসাদের গভীর রেখা ছিল। পেটে হাত রেখেছিল, যা এখন সুস্পষ্টভাবে নির্দেশ করছে যে তার গর্ভে একটা জীবন বেড়ে উঠছে। সে ছিল প্রিয়া, মাত্র ২৮ বছর বয়সী, কিন্তু অতীতের বছরগুলোর চাপ তাকে বয়সের থেকে অনেক অগ্রসর করে দিয়েছে। জানালার বাইরে বৃষ্টির কণাগুলো এমনভাবে ঝরছে যেন আকাশও কোনো যন্ত্রণায় অশ্রু ঝরাচ্ছে। প্রিয়া পুরাতন ওড়না মাথায় জড়িয়েছে, ব্যাগে কয়েকটা মুদ্রা ভরেছে এবং বাইরে যাচ্ছে। দরজা লাগানোর মুহূর্তে তার দৃষ্টি দরজায় টাঙানো একটা পুরাতন ছবির ফ্রেমে পড়ল। ছবিতে সে এবং একজন পুরুষ দাঁড়িয়েছিল, দুজনেই মুচকি হাসছে। সে ছিল অর্জুন, তার প্রাক্তন স্বামী, যার সঙ্গে সে ভালোবাসায় বিবাহ করেছে এবং যে তাকে জীবনের সবচেয়ে কষ্টকর বাঁকে পরিত্যাগ করেছে। ৩ বছর পূর্বে মুম্বাইয়ের ভিড়ভাট্টায় ভরা রাস্তায় একটা সংকীর্ণ কফি শপে তাদের প্রথম দেখা হয়েছে। অর্জুন একটা বিপণন সংস্থায় উচ্চপদস্থ ছিল এবং প্রিয়া সেই সংস্থায় সদ্য যোগদান করেছে। কাজের প্রসঙ্গে কথোপকথন শুরু হয়েছে, তারপর চা, কফি, সিনেমা এবং অবশেষে বিবাহ। বিবাহের পর প্রথম দিকে সবকিছু সুন্দর ছিল, কিন্তু আস্তে আস্তে পরিস্থিতি পরিবর্তিত হতে শুরু করেছে। অর্জুনের বাণিজ্য ডুবে যেতে লাগল। অর্থের অভাব সম্পর্কের ভিত্তিকে দুর্বল করে দিয়েছে। সামান্য বিষয়ে বিবাদ এবং একদিন ক্রোধে অর্জুন বলে ফেলেছে, তুমি আমার নিয়তির সবচেয়ে বড় ত্রুটি। সেই রাত্রে কোনো কথা না বলে প্রিয়া তার ছোট ল্যাগেজ নিয়ে মাতৃগৃহে চলে গেছে। কিন্তু মাতৃগৃহ এখন তার নিজস্ব নয়। মা বাবা আগেই বিদায় নিয়েছে এবং ভাইয়েরা তার উপস্থিতিকে বোঝা মনে করতে শুরু করেছে। কয়েক সপ্তাহ পর আদালতে বিচ্ছেদ হয়ে গেল। অর্জুনের মুখে কোনো অনুভূতি ছিল না এবং প্রিয়াও অশ্রু না ঝরিয়ে দস্তখতে স্বাক্ষর করে দিয়েছে। এখন ৮ মাসের গর্ভধারিণী প্রিয়া একাকী ছিল। কোনো সমর্থন নেই, মাত্র একটা পুরাতন কক্ষ, কয়েকটা পাত্র এবং তার পেটে বেড়ে ওঠা শিশু। মাতৃত্বের আনন্দও তার কাছে একটা সংঘর্ষের সমান। সেই দিন বৃষ্টিতে বেরিয়ে পড়ার সময় তার চিত্তে মাত্র একটা চিন্তা ছিল, আমার চাকরি দরকার, যাই ঘটুক না কেন। প্রথম গন্তব্য কাছাকাছি একটা বেক শপ। সে অভ্যন্তরে প্রবেশ করল, ব্যবস্থাপকের সঙ্গে সাক্ষাৎ করল, কিন্তু সে পেটের দিকে তাকিয়ে হেসে বলল, ম্যাডাম, এখানে পেস্ট্রি তোলা লাগে, তোমার দ্বারা সম্ভব নয়। দ্বিতীয় গন্তব্য সেলাইয়ের সংকীর্ণ কারখানায়। সেখানে স্বামী বলল, মেয়ে যখন শিশু জন্মাবে তখন অবকাশ লাগবে, আমাদের এমন ব্যক্তি চাই না। তৃতীয় গন্তব্যে গেল একটা মুদি দোকানে। দোকানি দেখে না দেখে প্রত্যাখ্যান করেছে, তোমার বাসায় বিশ্রাম নেওয়া উচিত, কাজ করা নয়। প্রত্যেক স্থান থেকে প্রত্যাখ্যান শুনে তার পদক্ষেপ আরও ভারাক্রান্ত হয়ে উঠছে। বৃষ্টি থেমে গেছে, কিন্তু তার অন্তরের উত্তালতা বৃদ্ধি পাচ্ছে। বাস টার্মিনালে অবসাদগ্রস্ত প্রিয়া বাস টার্মিনালে বসে পড়ল। হাত দিয়ে পেটকে স্নেহ করে সে আস্তে আস্তে বলল, ছেলে, মা পরাজয় স্বীকার করবে না, আমরা দুজনেই বিজয়ী হব। এই মুহূর্তে তার পাশে উপবিষ্ট একজন বৃদ্ধা নারী প্রশ্ন করল, মেয়ে, এত বৃষ্টিতে কোথায় যাচ্ছ? প্রিয়া মুচকি হেসে বলল, চাকরি অনুসন্ধান করছি মা। মা মাথা ঝাঁকিয়ে বলল, চাকরি পাবে, মাত্র সাহস ত্যাগ করো না। অকস্মাৎ মা তাকে একটা কাগজের খণ্ড দিল। এখানে একটা বিশাল সংস্থা রয়েছে। স্বামী কঠোর,
কিন্তু যদি মন স্পর্শ করে তাহলে চাকরি প্রদান করে। প্রিয়া কাগজটা পকেটে রেখে সেখানে যাওয়ার সংকল্প করল। অফিসের প্রবেশদ্বারে। পরবর্তী দিন সে সেই সংস্থার প্রবেশদ্বারের সামনে উপস্থিত ছিল। হৃৎস্পন্দন দ্রুত হচ্ছে, চোখে আশঙ্কাও ছিল এবং প্রত্যাশাও। রিসেপশনে গিয়ে সে বলল, আমি চাকরির উদ্দেশ্যে এসেছি, অনুগ্রহ করে স্বামীর সঙ্গে সাক্ষাতের অনুমতি দিন। রিসেপশন কর্মী সন্দেহজনক দৃষ্টিতে তাকাল। ম্যাডাম, আমাদের প্রধান খুব কড়া, জানি না নেবে কিনা, কিন্তু তথাপি কয়েক মিনিট পর তাকে অভ্যন্তরে আহ্বান করা হল। কেবিনের দরজা খুলল এবং যেই সামনে তাকাল, হৃদয় যেন স্থির হয়ে গেল। সে সেই ছিল অর্জুন, তার প্রাক্তন স্বামী। কেবিনের দরজা খুলতেই যেন সময় স্থগিত হয়ে গেল। প্রিয়ার হাতে গ্রহণ করা সিভি কম্পিত হতে লাগল এবং তার অন্তরে যেন কেউ পুরাতন আঘাতগুলোতে নুন ছিটিয়ে দিয়েছে। সামনে বিশাল টেবিলের পেছনে উপবিষ্ট ছিল অর্জুন, সেই ব্যক্তি যে একসময় তার বিশ্ব ছিল এবং যে তার বিশ্বকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে, শূন্য করে দিয়েছে। অর্জুন চশমা খুলল, উপর থেকে নিচ অবধি পর্যবেক্ষণ করল এবং সামান্য ভ্রুকুটি করল। তুমি স্বরে বিস্ময় কম, শীতলতা বেশি ছিল। প্রিয়া গভীর নিঃশ্বাস গ্রহণ করল এবং চোখ মেলে বলল, হ্যাঁ, আমি চাকরির উদ্দেশ্যে এসেছি। অর্জুন চেয়ারে পেছনে ঝুঁকে একটা আস্তে হাসি ছাড়ল। তুমি চাকরি, এই পরিস্থিতিতে? তার দৃষ্টি সরাসরি প্রিয়ার পেটে ছিল। কয়েকক্ষণের নিস্তব্ধতা, কিন্তু প্রিয়ার অন্তরে উত্তালতা উঠছে। সে স্মরণ করল কিভাবে ৩ বছর পূর্বে অর্জুন ক্রোধে বলেছে, তুমি আমার জন্য মাত্র একটা চাপ। আজ সেই বাক্য যেন বায়ুতে ভেসে বেড়াচ্ছে। হ্যাঁ, এই পরিস্থিতিতে। প্রিয়া প্রত্যুত্তর করল, কারণ আমার পেটের শিশু অভাবী হবে না এবং আমিও না। অর্জুন নথি তুলল, সিভিতে দৃষ্টি দৌড়াল এবং বলল, আমাদের সংস্থায় কড়া বিধি রয়েছে। এখানে কাজ করতে গেলে সম্পূর্ণ সুস্থ হতে হয় এবং সম্মান প্রদানের উদ্দেশ্যে। প্রিয়া সরাসরি প্রশ্ন করল। অর্জুন দৃষ্টি সরিয়ে নিল। কিছু সময় পর সে শীতল স্বরে বলল, দেখো, আমি তোমাকে এখানে মাত্র তাই নিতে পারি না, কারণ তুমি আমার। বলো না? প্রিয়া মধ্যভাগে থামিয়ে দিল। বলো না যে তোমার স্ত্রী ছিল। আমি এখানে স্ত্রী হিসেবে নয়, একজন ব্যক্তি হিসেবে এসেছি। মাত্র চাকরি দরকার। অর্জুনের চেহারায় কঠোরতা ছিল, কিন্তু হৃদয়ে কোথাও একটা সামান্য কাঁটা ছিল। তাকে স্মরণ আছে সে এককালে প্রিয়ার হাসিতে মৃত্যুর মতো আকর্ষিত হতো এবং কিভাবে আজ হাসি সম্পূর্ণ অনুপস্থিত ছিল। সে চেয়ার থেকে উঠল, জানালার দিকে অগ্রসর হল এবং কিছু সময় বাইরের বৃষ্টি পর্যবেক্ষণ করতে থাকল। তারপর আসতে বলল, ১ সপ্তাহ। আমি তোমাকে ১ সপ্তাহের পরীক্ষা দেব। যদি কাজ সামলাতে সক্ষম হও তাহলে থাকতে পারো। প্রিয়া সামান্য হাসি প্রদান করল, কিন্তু তার চোখে প্রতিদ্বন্দ্বিতা ছিল। আমি মাত্র সপ্তাহ নয়, সম্পূর্ণ জীবন সামলাতে পারি। এই চাকরি কি বস্তু? অফিস থেকে বেরিয়ে আসার সময় প্রিয়ার পদক্ষেপ ভারী ছিল, কিন্তু হৃদয়ে একটা জ্বালা প্রজ্জ্বলিত হয়েছে। এই চাকরি এখন মাত্র উপার্জনের মাধ্যম নয়, এটা তার আত্মসম্মানের যুদ্ধ ছিল। সে জানত অর্জুন তাকে যাচাই করবে, কিন্তু তাকে জানা ছিল না যে আসন্ন দিনগুলোতে এই অফিস মাত্র কাজের স্থান নয়, বরং পুরাতন সম্পর্ক এবং নতুন যাচাইয়ের ক্ষেত্র হয়ে উঠবে। সকাল ৯টা বাজে। প্রিয়া পুরাতন ওড়নাটা সঠিক করল এবং গভীর নিঃশ্বাস নিয়ে সংস্থার দরজা খুলল। পেটের চাপ এবং মনের আশঙ্কা দুটোই তার সঙ্গে ছিল, কিন্তু চেহারায় দৃঢ়তার আবরণ লেপিত ছিল। রিসেপশনে সেই যুবতী উপবিষ্ট ছিল যে গতকাল সন্দেহজনক দৃষ্টিতে তাকিয়েছে। সে মুচকি হেসে বলল, ম্যাডাম, এইচআরের সঙ্গে সাক্ষাৎ করো, তোমার কাজের বিবরণ প্রদান করবে। অফিসের মেঝে ঝকঝক করছে, দেয়ালে অনুপ্রেরণামূলক উক্তি টাঙানো ছিল এবং কম্পিউটারের টোকাটুকির মধ্যে একটা অদ্ভুত আনুষ্ঠানিকতা ভেসে বেড়াচ্ছে। কিন্তু প্রিয়া অনুভব করছে যেন প্রত্যেক দৃষ্টি তার পেটে আটকে যাচ্ছে। কিছু কর্মী নিজেদের মধ্যে ফিসফিসাচ্ছে, আরে, এটা তো গর্ভধারিণী, এটা কাজ কিভাবে সম্পাদন করবে? জানি না প্রধান এটাকে কেন নিয়েছে। এইচআর ব্যবস্থাপক পাণ্ডে স্যার শীতল স্বরে বলল, ম্যাডাম, তোমাকে নথিপত্র সাজাতে হবে এবং সভার জন্য তথ্য প্রস্তুত করতে হবে। টেবিলে পুরুপুরু নথির স্তূপ ছিল। চেয়ারে উপবিষ্ট হতেই পিঠে যন্ত্রণা উঠল, কিন্তু প্রিয়া কোনো অভিযোগ না করে কাজ আরম্ভ করে দিল। দুপুরবেলায় যখন সে জলের যন্ত্রে জল পান করতে গেল, তখন পাশে দাঁড়ানো একটা নিম্নপদস্থ কর্মী ব্যঙ্গ করল, বোন বাসায় বিশ্রাম নেওয়ার অবকাশ মেলেনি কি? প্রিয়া মুচকি হেসে বলল, বিশ্রাম তো জীবনে পরবর্তীকালেও সম্ভব, আত্মসম্মান অর্জনের অবকাশ এখন। সে নীরব হয়ে গেল, কিন্তু তার চেহারায় বিস্ময় ছিল। সন্ধেকালে অর্জুন তার কেবিন থেকে বেরিয়ে এলো এবং প্রিয়ার টেবিলের কাছে উপস্থিত হল। সে দেখল সমস্ত নথি সুসজ্জিতভাবে রাখা আছে, তথ্যও প্রস্তুত আছে।
মনে হচ্ছে তুমি কঠোর পরিশ্রম করেছ। অর্জুন অজান্তেই কিছুটা মৃদু স্বরে বলল, কঠোর পরিশ্রম তো করতেই লাগবে। শিশু আমাকে দেখে বলবে যে তার মা পরাজয় মেনে নেওয়ার মধ্যে নয়। প্রিয়া সরাসরি প্রত্যুত্তর করল। অর্জুন কয়েকক্ষণ নীরব ছিল, কোনো কথা না বলে প্রস্থান করল। দিনের অবসানে সভায় যখন অর্জুন তথ্য উপস্থাপন করল, তখন গ্রাহক বলল, চিত্তাকর্ষক কাজ, এটা কে প্রস্তুত করেছে? অর্জুন এক্ষণ চিন্তা করল, তারপর সামান্য স্বরে বলল, প্রিয়া। কক্ষে সামান্য করতালি ধ্বনিত হল। প্রিয়ার চোখ জলে ভরে উঠল। কিন্তু সে মাত্র প্রথম দিন ছিল, এবং প্রথম সামান্য বিজয়। কিন্তু তাকে জানা ছিল না, পরবর্তী দিন অর্জুন তাকে এমন কাজ প্রদান করবে যা তার পক্ষে সবচেয়ে কষ্টকর হবে। একটা বাইরের প্রকল্প, যাতে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে লাগবে এবং বৃষ্টি সূর্য দুটোই সহ্য করতে লাগবে। সম্ভবত এটা তার সাহস ভাঙার চূড়ান্ত প্রচেষ্টা হবে। ম্যাডাম, আজ তোমাকে স্থান পরিদর্শন করতে যেতে লাগবে। প্রিয়া অবাক হয়ে প্রশ্ন করল, স্থান পরিদর্শন? হ্যাঁ, প্রধানের নির্দেশ আছে। তোমাকে গ্রাহকের পণ্য উন্মোচন অনুষ্ঠানে কাউন্টার কার্যকলাপ দেখতে লাগবে, সম্পূর্ণ দিন দাঁড়িয়ে থাকতে লাগবে, প্রচুর ছোটাছুটি করতে লাগবে। এইচআরের ঠোঁটে সামান্য হাসি ছিল, যেন সে পূর্ব থেকেই জানত যে এই কাজ তার পক্ষে কষ্টকর। প্রিয়া বুঝতে পারল, এটা অর্জুনের যাচাই। সে কোনো কথা না বলে মাত্র মাথা ঝাঁকাল। ঠিক আছে। স্থান পরিদর্শনের দিন অনুষ্ঠান মুম্বাই কনভেনশন সেন্টারের সবচেয়ে বিশাল বাইরের হলে ছিল। চারপাশে বিশাল বিশাল ব্যানার, আলোকসজ্জার তার এবং ডজন ডজন শ্রমিক ছোটাছুটিতে নিযুক্ত ছিল। প্রখর সূর্যালোক কপালে কাঁটা ফোটাচ্ছে এবং পেটের চাপ তার পদক্ষেপ ভারী করছে। অনুষ্ঠান ব্যবস্থাপক আসতেই নথি গ্রহণ করাল। ম্যাডাম, এটা পরীক্ষা তালিকা। প্রত্যেক স্টলের বিন্যাস দেখতে লাগবে। সময়ানুসারে সব প্রস্তুত হওয়া দরকার। প্রিয়া জলের বোতল বের করে এক ঢোক গিলল এবং কাজে মনোনিবেশ করল। প্রত্যেক স্টলে গিয়ে শ্রমিকের সঙ্গে আলোচনা করছে, উপকরণ যাচাই করছে, সময় লিপিবদ্ধ করছে। পেটে যন্ত্রণা উঠছে, পিঠে যন্ত্রণা উঠছে, কিন্তু সে থামা গ্রহণ করেনি। দুপুর 2টো বাজে। সূর্য এখন শিরোভাগে। ঘাম তার কপাল থেকে ছুঁয়ে পড়ছে। একজন শ্রমিক বলল, ম্যাডাম, তুমি উপবিষ্ট হও। তোমার পরিস্থিতিতে এত কাজ উপযুক্ত নয়। প্রিয়া মুচকি হেসে বলল, যদি আমি উপবিষ্ট হয়ে যাই, তাহলে আমার শিশুকে কে বলবে যে তার মা পরাজয় মেনে নিয়েছে? সন্ধ্যা 5টা বাজে। অনুষ্ঠানের সময় নিকটবর্তী। গ্রাহক উপস্থিত হয়েছে, চারপাশে জনসমাগম। সমস্ত স্টল, আলোকসজ্জা এবং শব্দব্যবস্থা নিখুঁত ছিল। তখন অর্জুনও সেখানে উপস্থিত হল। তার দৃষ্টি সর্বপ্রথম প্রিয়ার উপর পড়ল, যে ঘামে স্নাত কিন্তু সম্পূর্ণ উৎসাহে কাজ সমাপ্ত করছে। অর্জুন দেখল সে অবসাদগ্রস্ত ছিল, কিন্তু তার চোখে সেই অটলতা ছিল যা সে 3 বছর পূর্বে জানত। গ্রাহক অগ্রসর হয়ে বলল, অর্জুন, অনুষ্ঠান নিখুঁত। এটা কে ব্যবস্থাপনা করেছে? অর্জুন কয়েকক্ষণ প্রিয়াকে পর্যবেক্ষণ করল, তারপর জনসমাগমের সামনে বলল, এটা আমাদের দলের নতুন সদস্য প্রিয়া। করতালির ধ্বনিত হল, কিন্তু এবার অর্জুনের চোখে একটা ভিন্ন দীপ্তি ছিল, সম্ভবত শ্রদ্ধার, সম্ভবত অহংকারের, বা সম্ভবত কোনো পুরাতন স্মৃতির। রাত্রিকালে যখন অফিসে সকলে প্রস্থান করেছে, প্রিয়া নথিগুলি সাজিয়ে রাখছে, তখন অর্জুন উপস্থিত হল। তুমি আজ উত্তম কাজ করেছ। প্রিয়া না তাকিয়ে প্রত্যুত্তর করল, কাজ তো করতেই লাগবে। এই চাকরি আমাকে প্রয়োজনীয়তা থেকে লভ্য হয়েছে, অনুকম্পা থেকে নয়। অর্জুন কয়েকক্ষণ নীরব ছিল, তারপর আস্তে বলল, প্রিয়া, তোমাকে বাসায় পৌঁছে দিই? প্রিয়া তার দিকে তাকাল। আমি বাসায় স্বয়ং যেতে সক্ষম। অর্জুন, এখন আমি কারো ওপর চাপ নই। তার স্বরে শীতলতা ছিল, কিন্তু অন্তরে কোথাও একটা সামান্য যন্ত্রণা ছিল। অর্জুন কিছু বলতে উদ্যত হল, কিন্তু শব্দ যেন গলায় আটকে গেছে। অফিসে একটা বিশাল সভা ছিল। সংস্থাকে কোটি কোটি টাকার চুক্তি দরকার, কিন্তু গ্রাহক খুব কঠিন ব্যক্তি ছিল। অর্জুন দলকে পর্যবেক্ষণ করল। এই উপস্থাপনা কে প্রদান করবে? সকলে পশ্চাতে সরে গেল। তখন প্রিয়া বলল, আমি প্রদান করব। অর্জুন বিস্মিত হল, তুমি? হ্যাঁ, আমাকে একটা সুযোগ দরকার। অর্জুনের চিত্তে প্রশ্ন ছিল, এটা কি সেই প্রিয়া যাকে সে 3 বছর পূর্বে দুর্বল মনে করে পরিত্যাগ করেছে? সভার দিন সকাল 10টা বাজে। বোর্ড কক্ষের লম্বা টেবিল। দুপাশে সংস্থার উচ্চপদস্থ ব্যক্তি উপবিষ্ট ছিল। সামনে উপবিষ্ট গ্রাহক মিস্টার শর্মা, যে চুক্তির জন্য খ্যাত এবং তীক্ষ্ণ। অর্জুনের চিত্তে সামান্য উদ্বেগ ছিল, কিন্তু চেহারা শান্ত রেখেছে। প্রিয়া ল্যাপটপ খুলল, গভীর নিঃশ্বাস গ্রহণ করল এবং স্লাইড আরম্ভ করল। স্যার, এটা মাত্র একটা পণ্য নয়, একটা কর্তব্য। তার স্বরে কোমলতাও ছিল এবং আস্থাও। সে মাত্র সংখ্যা এবং চিত্র দেখাচ্ছে না,
বরং প্রত্যেক কথাকে একটা কাহিনীর মতো সংযোজন করছে। কিভাবে এই প্রকল্প সমাজে রূপান্তর আনতে পারে, কিভাবে এটা মাত্র মুনাফা নয় বরং আস্থাও শিক্ষা দেয়। গ্রাহকের চেহারায় প্রথমে কঠোরতা ছিল, তারপর আস্তে আস্তে সে অগ্রসর হয়ে শুনতে লাগল। দলের ব্যক্তিরাও নীরবে দেখছে। এটা সেই নারী যাকে গতকাল পর্যন্ত সন্দেহের দৃষ্টিতে দেখত। উপস্থাপনা সমাপ্ত হওয়ার পর মিস্টার শর্মা জল গ্রহণ করল এবং বলল, মিস প্রিয়া, তুমি আমাকে মাত্র ধারণা নয় বরং একটা দৃষ্টিভঙ্গি প্রেরণ করেছ। চুক্তি নিশ্চিত। কক্ষে করতালি ধ্বনিত হল। অর্জুনের চেহারায় একটা বিরল হাসি উদয় হল। ধন্যবাদ প্রিয়া। প্রিয়া মাথা ঝাঁকাল। এটা সংস্থার বিজয়, আমার নয়। কিন্তু অন্তরে কোথাও তার হৃদয় বলছে, দেখ অর্জুন, আমি চাপ নই, শক্তি। সেই মুহূর্তে একটা আরেকটা উত্তালতা। অফিস থেকে প্রস্থানের সময় অকস্মাৎ প্রবল বৃষ্টি আরম্ভ হয়ে গেল। অর্জুন যান থামাল। উপবিষ্ট পৌঁছে দি। প্রিয়া প্রত্যাখ্যান করল, কিন্তু প্রবল বৃষ্টিতে পথে দাঁড়িয়ে থাকা কষ্টকর ছিল, তাই উপবিষ্ট হল। জানে নিস্তব্ধতা ছিল। অর্জুন অকস্মাৎ বলল, প্রিয়া, সম্ভবত সেই সময় আমি খুব দুর্বল ছিলাম, তোমার উপর ক্রোধ প্রকাশ করল। যদিও ত্রুটি আমার ছিল। অতীত থেকে সমস্ত কিছু পরিবর্তিত হয় না অর্জুন। জীবনের প্রত্যেক আঘাত সেলাই থেকে নয়, সময় থেকে পূর্ণ হয়। অর্জুন কোনো কথা বলল না, কিন্তু তার হাত স্টিয়ারিংয়ে আরও দৃঢ় হয়ে উঠল। 2 সপ্তাহ পর জীবনের সবচেয়ে বিশাল বাঁক এলো। সকালে অফিসে সভা চলছে, তখন রিসেপশন কর্মী দৌড়ে এলো, স্যার, ম্যামকে চিকিৎসালয়ে নেওয়া হয়েছে। অর্জুনের হাত থেকে কলম খসে পড়ল। কি ঘটেছে? প্রসব যন্ত্রণা অকস্মাৎ আরম্ভ হয়েছে। অর্জুন একক্ষণও না বিলম্ব করে জানের চাবি তুলে চিকিৎসালয়ে উপস্থিত হল। সেখানে ওয়ার্ডের বাইরে দাঁড়িয়ে অস্থিরভাবে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। তার চিত্তে মাত্র একটা চিন্তা গুঞ্জরিত হচ্ছে, যদি আজ কিছু ঘটে যায় তাহলে আমি কখনো স্বয়ংকে ক্ষমা করতে পারব না। কয়েক ঘন্টা পর নার্স বাইরে এলো। অভিনন্দন, ছেলে হয়েছে। অর্জুনের চোখ জলে ভরে উঠল। সে কক্ষে প্রবেশ করে দেখলেও প্রিয়া অবসাদগ্রস্ত ছিল, কিন্তু তার কোলে সংকীর্ণ শিশু ছিল, যার আঙুলগুলো তার আঙুল গ্রহণ করেছে। প্রিয়া সামান্য স্বরে বলল, সাক্ষাৎ করো আমার পুত্রের সঙ্গে। অর্জুনের ঠোঁট কম্পিত হল। কি আমি? প্রিয়া কোনো কথা না বলে শিশুকে তার দিকে প্রসারিত করল। অর্জুন শিশুকে তুলল এবং তার সংকীর্ণ চেহারা দেখতে দেখতে ফিসফিস করে বলল, আমি তোমাকে কখনো একাকী ছাড়ব না, না তোমাকে, না তোমার মাকে। কয়েক সপ্তাহ পর অফিসে সকলকে বিস্মিত করা সংবাদ পাওয়া গেল। অর্জুন প্রিয়াকে সংস্থার সৃজনশীল প্রধান নিযুক্ত করেছে। লোকেরা মনে করল এটা মাত্র পুরাতন সম্পর্কের কারণে, কিন্তু বাস্তবতা তো এটা ছিল। অর্জুনকে অবশেষে বোঝা গেছে, যে নারীকে সে কখনো চাপ মনে করেছে সেই তার সংস্থার এবং জীবনের সবচেয়ে বিশাল শক্তি। প্রিয়া মাত্র চাকরি করছে না, সে তার পুত্রের জন্য, তার আত্মসম্মানের জন্য, তার স্বপ্নের জন্য সংগ্রাম করছে। অর্জুনের চিত্তে কোথাও এই আকাঙ্ক্ষাও প্রত্যাবর্তন করেছে। সম্ভবত একদিন সে আবার তার আস্থা অর্জন করতে পারবে। হলে শত শত ব্যক্তি উপবিষ্ট ছিল। স্টেজে বিশাল বিশাল ব্যবসায়িক নেতার সঙ্গে প্রিয়াও উপবিষ্ট ছিল। এখন সে সৃজনশীল প্রধান, আত্মবিশ্বাসী, পেশাদার এবং সবচেয়ে ভিন্ন দেখাচ্ছে। অর্জুনের দৃষ্টি বারবার তার উপর পড়ছে, কিন্তু প্রিয়া প্রত্যেকবার দৃষ্টি সরিয়ে নিচ্ছে। গ্রাহকের সামনে দুজনে যৌথভাবে উপস্থাপনা প্রদান করছে, কিন্তু সভার পর প্রিয়া তার সঙ্গে অতিরিক্ত কথা বলছে না। রাত্রিকালে অফিস ছাদে অনুষ্ঠানের পর অর্জুন তাকে থামাল। প্রিয়া, তুমি কি আমরা কিছু সময় আলোচনা করতে পারি? সে ঘুরল, চোখে শীতলতা। অফিসের আলোচনা অফিসে ঘটে, ব্যক্তিগত আলোচনা অর্থ রাখে না। অর্জুন গভীর নিঃশ্বাস গ্রহণ করল। আমি জানি আমি তোমাকে প্রচুর ত্রুটি করেছি, কিন্তু আমি আকাঙ্ক্ষা করি তুমি আমাকে একটা সুযোগ প্রদান করো। প্রিয়া হেসে বলল, সুযোগ? সুযোগ তো তুমি সেই সময় হারিয়ে ফেলেছ যখন আমি সবচেয়ে বেশি তোমাকে আকাঙ্ক্ষা করত। সে ঘুরল এবং প্রস্থান করল। তার নিঃশ্বাস স্থির হয়ে গেছে। পরবর্তী দিন অফিসে একটা নতুন বিপত্তি। সংস্থার সবচেয়ে বিশাল গ্রাহক অকস্মাৎ চুক্তি বাতিল করেছে। বোর্ড সভায় সকলে অর্জুনকে ঘিরে ধরল। যদি এই চুক্তি প্রত্যাবর্তন না করে তাহলে সংস্থাকে কোটি কোটি টাকার ক্ষতি হবে। অর্জুন জানত এই বিপদ থেকে মুক্তির জন্য মাত্র একজন ব্যক্তি আছে, প্রিয়া। কিন্তু সে কি তার সহায়তা করবে? সন্ধ্যাকালে প্রিয়ার বাসায় অর্জুন স্বয়ং উপস্থিত হল। দরজা প্রিয়ার মা খুলল, হাতে তার সংকীর্ণ পুত্র ছিল। অর্জুন শিশুকে পর্যবেক্ষণ করল, তার চোখ গলে গেল। কেমন আছে আমার, অর্থাৎ তোমার পুত্র? মা সামান্য হাসি প্রদান করল। তুমি অভ্যন্তরে প্রবেশ করতে পারো। প্রিয়া অঙ্কন কক্ষে উপবিষ্ট ছিল, নথিতে কাজ করছে। অর্জুন বলল, আমাকে তোমার সহায়তা দরকার।
সে বলল, এবং যদি আমি প্রত্যাখ্যান করি তাহলে আমি গ্রহণ করব যে আমি মাত্র তোমার প্রধান, কখনো অন্য কিছু ছিল না। কয়েকক্ষণের নিস্তব্ধতার পর প্রিয়া নথি তুলল। আমি এই কাজ তোমার জন্য নয়, সংস্থার জন্য করছি। দুজনে যৌথভাবে চুক্তি প্রত্যাবর্তন করল। গ্রাহক সভায় প্রিয়া তার ব্যক্তিগত কাহিনী শোনাল, কিভাবে সে বিপদকালে দাঁড়িয়ে প্রত্যেক প্রতিদ্বন্দ্বিতাকে অতিক্রম করেছে এবং কেন এই প্রকল্প বাতিল করা উচিত নয়। গ্রাহক চুক্তি আবার স্বাক্ষর করল। সভা সমাপ্ত হতেই অর্জুন সকলের সামনে দাঁড়াল। এই বিজয় আমার নয়, প্রিয়ার, এবং আমি এই বিষয়ে গর্ব অনুভব করি যে সে আমার দলের অংশ। করতালি ধ্বনিত হল, কিন্তু প্রিয়ার চেহারাও কঠোর ছিল। কয়েক সপ্তাহ পর সংস্থার বার্ষিকী উৎসব ছিল। হলে গণমাধ্যম, গ্রাহক এবং শত শত অতিথি উপস্থিত ছিল। অর্জুন স্টেজে উপস্থিত হল। আজ আমি মাত্র একটা পেশাদার সাফল্য নয়, আমার জীবনের সবচেয়ে বিশাল সত্যও প্রকাশ করতে চাই। লোকেরা বিস্মিত হল। অর্জুন মাইক গ্রহণ করল। আমি ৩ বছর পূর্বে একজন নারীকে পরিত্যাগ করেছিলাম, যে সেই সময় আমার স্ত্রী ছিল। সে গর্ভধারিণী ছিল এবং আমি তার শক্তিকে দুর্বলতা মনে করেছিলাম। কিন্তু আজ সেই নারী আমার সংস্থার প্রাণ শক্তি এবং আমার পুত্রের মা। সমস্ত দৃষ্টি প্রিয়ার ওপর স্থির হয়ে গেল। অর্জুন আরও বলল, প্রিয়া, আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করি না। আমি মাত্র এটা বলছি যে যদি তুমি আকাঙ্ক্ষা করো তাহলে আমি তোমার সঙ্গে আবার আরম্ভ করতে চাই। সম্পূর্ণ হল করতালিতে গুঞ্জরিত হল। কিন্তু প্রিয়ার চোখে অশ্রু ছিল। সে স্টেজে উপস্থিত হল, অর্জুনের কাছে দাঁড়াল এবং মাত্র এটা বলল, আরম্ভ করার জন্য ক্ষমা পর্যাপ্ত নয়, আস্থা দরকার, যা ভাঙতে এক্ষণ লাগে এবং গড়তে জীবন। এটা বলে সে নিচে অবতরণ করল এবং অর্জুনের হাত মাইকে স্থির হয়ে রইল। কয়েক মাস পর সম্মেলন সভায় সংস্থা একটা নতুন আন্তর্জাতিক প্রকল্পের জন্য প্রস্তাব দিতে যাচ্ছে। প্রকল্পের নেতা ছিল রোহিত সিং, লন্ডন থেকে আগত, স্মার্ট, আত্মবিশ্বাসী এবং অত্যন্ত ভদ্র। প্রথম সভায় সে প্রিয়ার উপস্থাপনা পর্যবেক্ষণ করল এবং বলল, আমি প্রিয়া, তোমার ধারণা অসাধারণ, তুমি এই প্রকল্পের প্রতিনিধি হতে পারো। অর্জুনকে এই কথা কাঁটা লাগল, কিন্তু সে কোনো কথা বলল না। রোহিত প্রিয়া এখন প্রত্যেকদিন কাজের অজুহাতে আলোচনা করতে লাগল। সে কখনো তার কঠোর পরিশ্রমের প্রশংসা করে, তো কখনো পুত্রের জন্য উপহার নিয়ে আসে। একদিন অফিস ক্যান্টিনে রোহিত মুচকি হেসে বলল, তুমি খুব শক্তিশালী প্রিয়া। আমি এমন ব্যক্তি খুব কম দেখেছি যারা ভেঙে পড়েও এত দাঁড়িয়ে থাকতে সক্ষম। প্রিয়া সামান্য হাসি প্রদান করল। সম্ভবত জীবন শিক্ষা দিয়েছে যে যদি স্বয়ং না দাঁড়াই তাহলে কেউ দাঁড় করাবে না। এটা শুনে রোহিতের চোখে একটা ভিন্ন দীপ্তি উদয় হল। দূরবর্তী থেকে এটা সমস্ত দেখছে ছিল অর্জুন, এবং তার হাতে গ্রহণ করা কফি কাপ আস্তে আস্তে শীতল হয়ে গেল। অর্জুন রোহিতের প্রথম সংঘর্ষ। পার্কিংয়ে রোহিত অর্জুনকে বলল, তোমার সংস্থা অসাধারণ এবং তোমার দলও, বিশেষ করে প্রিয়া। অর্জুন ব্যঙ্গ করল, তাকে মাত্র আমার দলের সদস্য নয়, তার থেকে প্রচুর বেশি। রোহিত বিনা দ্বিধায় বলল, সম্ভবত ছিল, কিন্তু সে এখন স্বয়ংকে নিয়ে জীবনযাপন করছে, এবং আমার ধারণা যে তাকে এমন সঙ্গী দরকার যে তাকে দমিত না রাখে। অর্জুনের মুষ্টি শক্ত হয়ে গেল। এটা মাত্র একটা পেশাদার প্রতিযোগিতা না রইল, এটা ব্যক্তিগত সংঘর্ষ ছিল। প্রিয়ার পুত্রের প্রথম জন্মদিন ছিল। বাসা সজ্জিত হয়েছে, অতিথিরা আগত, এবং শিশুর হাসিতে পরিবেশ পূর্ণ হয়েছে। রোহিত উপস্থিত হল, হাতে বিশাল উপহার এবং কেক নিয়ে। ছেলে আনন্দিত হয়ে তার কোলে চলে গেল। অর্জুনকে এই দৃশ্য অন্তর পর্যন্ত কাটা লাগল। সে অগ্রসর হল, এটা আমার পুত্রের জন্মদিন, এবং আমি আকাঙ্ক্ষা করি যে তার ক্ষণগুলো আমার সঙ্গে হোক। প্রিয়া শীতল সুরে বলল, অর্জুন, এটা আমার পুত্রের জন্মদিন এবং আমি আকাঙ্ক্ষা করি যেখানে আনন্দ হোক, বিবাদ নয়। উৎসব সমাপ্ত হওয়ার পর অর্জুন প্রিয়ার বাসার বাইরে দাঁড়িয়েছিল। সে আস্তে বলল, প্রিয়া, আমি তোমাকে হারাতে আকাঙ্ক্ষা করি না, কিন্তু সম্ভবত আমি পূর্বেই পরাজিত হয়েছি। প্রিয়া প্রত্যুত্তর করল, অর্জুন, এটা কোনো রহস্য নয়, এটা আমার জীবন, এবং আমি এখন সিদ্ধান্ত ত্বরান্বিত করে নেব না। আমাকে সেই ব্যক্তি দরকার যে মাত্র আমার সুসময়ে নয়, দুর্দিনেও সঙ্গে থাকবে। অর্জুন জানত এটা তার চূড়ান্ত সুযোগ হতে পারে। যদি সে এখন তার ত্রুটি সংশোধন করে আস্থা অর্জন না করে, তাহলে প্রিয়ার হৃদয় সম্ভবত চিরকালের জন্য রোহিতের কাছে চলে যাবে। কয়েক সপ্তাহ পর একটা ঝড়ো রাত্রি, বৃষ্টি প্রবল হচ্ছে। প্রিয়ার পুত্র প্রখর জ্বরে উত্তপ্ত হচ্ছে। ফোন তুলে সে প্রথমে চিকিৎসককে কল করল, কিন্তু পথ জলে প্লাবিত ছিল।
রোহিত লন্ডনের বাণিজ্যিক যাত্রায় ছিল এবং তার কলের প্রত্যুত্তর পাওয়া যাচ্ছে না। প্রিয়া উদ্বিগ্ন হয়ে অর্জুনকে ফোন করল। অর্জুন, অয়নকে 104 ডিগ্রি জ্বর এবং আমি কিছু বুঝতে পারছি না। আমি আসছি। অর্জুন 1 সেকেন্ডও না বিলম্ব করে বলল। 20 মিনিট পর অর্জুন ভিজে উপস্থিত হল, পুত্রকে কোলে তুলল এবং যান থেকে সরাসরি চিকিৎসালয়ে ছুটল। চিকিৎসক বলল, যদি 1 ঘন্টা আর বিলম্ব হতো তাহলে পরিস্থিতি বিগড়ে যেতে পারত। অর্জুনের চোখে জল এবং বৃষ্টির পার্থক্য মুছে গেছে। সে পুত্রের শিরে হাত রেখে মাত্র এটা বলতে থাকল, আমি এখানে আছি ছেলে, সর্বদা থাকব। পরবর্তী দিন চিকিৎসালয়ে প্রিয়া নীরবে জানালা থেকে বাইরে তাকিয়ে বলল, অর্জুন, তোমাকে জানা, গতকাল আমি খুব আতঙ্কিত ছিলাম এবং সেই মুহূর্তে মাত্র একটা চিন্তা বুঝলাম, সম্পর্ক সেই সত্য যা বিপদকালে বিনা আহ্বানেও সঙ্গে দাঁড়ায়। অর্জুন আসতে বলল, কি এর অর্থ? প্রিয়া তার দিকে তাকাল। এর অর্থ যে আমি এখন অতীতকে বারবার যাপন করতে আকাঙ্ক্ষা করি না। যদি আমাদের নতুন যাত্রা আরম্ভ করতে হয় তাহলে আস্থা থেকে আরম্ভ হবে, পুরাতন আঘাত থেকে নয়। কয়েক মাস পর একটা সংকীর্ণ বিবাহ, না কোনো বিশাল হল, না কোনো বিলাসবহুল সজ্জা, বিশাল মাত্র পরিবার, কয়েকটা মিত্র এবং সংকীর্ণ শিশু যে তার মা বাবার মধ্যে হাসছে। রোহিত উপস্থিত হল। সে মুচকি হেসে বলল, তুমি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেছ প্রিয়া, আনন্দিত থেকো। জীবনে সম্পর্ক গড়া সহজ, পালন করা কষ্টকর। ভালোবাসায় মাত্র সুসময় হাসা নয়, দুর্দিনে গ্রহণ করাও অপরিহার্য। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ চিন্তা, স্বয়ংকে এত ভালোবাসো যে ত্রুটিকে ত্রুটি বলতে পারো এবং সঠিকের সঙ্গ দাও, কারণ আত্মসম্মান এবং আস্থা এটা কোনো সম্পর্কের প্রকৃত ভিত্তি। বন্ধুরা, ভালোবাসার অর্থ মাত্র হৃদয় জয় করা নয়, আস্থা জয় করা, এবং আস্থা তখনই গড়ে ওঠে যখন ব্যক্তি সময়ানুসারে সঙ্গে দাঁড়ায়, যাই পরিস্থিতি হোক না কেন। এবং যদি কাহিনী পছন্দসই হয় তাহলে ভিডিওকে পছন্দ করো, ভাগ করো এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো নিশ্চয়ই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আনন্দিত থেকো, নিকটজনের সঙ্গে থেকো এবং সম্পর্কের মূল্য উপলব্ধি করো। জয় হিন্দ, জয় ভারত। তোমাদের সমস্তের প্রচুর প্রচুর ধন্যবাদ।